যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। ওয়েস্টার্ন কোর্ট, জনপথ, নিউ দিল্লি। দোলা বৌদি, তোমার চিঠি পেলাম, অশেষ ধন্যবাদ। তুমি আমাকে ভালোবাসো, স্নেহ করো, তাই তো স্বপ্ন দেখো আমি ঘর বাঁধি, সুখী হই, একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে, আমাকে দেখাশোনা করুক, একটু ভালোবাসুক, আমার জীবনের একটা অবলম্বন হোক, তাই না? ভাবতে বেশ মজাই লাগে। আমার এই ছন্নছাড়া জীবনে একটা জুনিয়র দোলায় এসে দোলা দিলে মন্দ হতো না। হয়তো তাঁর আবির্ভাব হলে নিজের জীবনটাকে নিয়ে এমন জুয়া খেলতাম না, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করতাম না। হয়তো তাঁর ছোঁয়া পেলে বুকের ব্যথাটা সেরে যেত। হয়তো নিকট ভবিষ্যতে মুসৌরি বা নৈনিতালের কোনো নার্সিংহোমে যাবার প্রয়োজন হতো না। হয়তো আরও অনেক কিছু হতো। নিজের কাছ থেকে নিজেকে এমনভাবে লুকিয়ে রেখে পালিয়ে বেড়াতাম না, তাই না দোলা বৌদি? সত্যি কথা বলতে কি, বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তাতে আমার বিশেষ অসম্মতিও নেই, বরং বেশ আগ্রহই আছে। আর তাছাড়া আগ্রহ না থাকার কি কারণ থাকতে পারে? তুমি তো নিজেই 18 কি 19 বছর বয়স থেকে খোকনদাকে দোলা দিতে শুরু করেছিলে, ইউনিভার্সিটির 2 গেট দিয়ে দুজনে বেরোতে। তুমি ইউনিভার্সিটির দোরগোড়া থেকে 2B বাসে চাপতে, আর খোকনদা মেডিকেল কলেজের পিছন থেকে 9 নম্বর বাসে চাপত। দুজনে দুটি বাসে চাপলে কি হয়, দুজনেই তো নেমে পড়তে লিন্ডসে স্ট্রিটের মোড়ে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে ফাঁকা দার্জিলিং উপভোগ করেছ তোমরা দুজনে, এসব আমি জানি। আরও জানি তুমি নিজের হাতের কঙ্কন আর গলার মোটা হারটা বিক্রি করেছিলে বলেই খোকনদা অত দিন ধরে রিসার্চ করে পিএইচডি হতে পারল। এমনি করে দোলা দিতে দিতে একদিন অকস্মাৎ নিজের দোলনায় তুলেই নিলে খোকনদাকে। এসবই তো নিজের চোখে দেখা। আরও অনেককেই তো দেখলাম। মঞ্জুরি, লিপি, কণিকারাই কি কম খেল দেখালো? আমার প্রথম যৌবনের সেই সবুজ কাঁচা দিনগুলিতে তোমরা সবাই আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিলে। হয়তো আজও সেই ইনফ্লুয়েন্স শেষ হয়নি। আর ওই অনুরাধা, কত বড় বড় কথা, কত লেকচার, কত তর্ক বিতর্ক, বিয়ে, সরি, শেষ পর্যন্ত একটা পুরুষের তৃষ্ণা মেটাবার জন্য আমাকে স্বীকার করবে? নেভার নেভার নেভার। মনে পড়ে দোলা বৌদি? অনুরাধা শেষকালে চিৎকার করে হেনরি ফিল্ডিংকে কোট করে বলতো, হিজ ডিজাইনস ওয়ার স্ট্রিক্টলি অনারেবল, অ্যাজ দ্য সেইং ইজ দ্যাট টু রব আ লেডি ফর হার ফরচুন বাই ওয়ে অফ ম্যারেজ। আমাদের সেই অনুরাধাও একদিন বর্ধমানের নীতিশের গলায় মালা পরালো। আমি দিল্লিতে ছিলাম না, তাই অনুরাধার আমন্ত্রণ পেতে একটু দেরি হওয়ায় সেই দৃশ্য দেখার সুযোগ আমার হয়নি। কিন্তু তার বৌভাত ফুলশয্যার দিন আমি বর্ধমান না গিয়ে পারিনি। প্রাচীন কাব্যে আছে, অনন্ত যৌবনা উর্বশীর ক্যাবারে ড্যান্সের ঠেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডাইরেক্টরদের সমস্ত কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল, কিন্তু মুনি ঋষিদের নিচে উর্বশীর ধ্যানভঙ্গ? না, সেটা পড়িনি। তবে দেখলাম অনুরাধার বেলায় একটা ভাঙা জিপ গাড়ি, 2টো কনস্টেবল আর একটা পেট মোটা সাব ইন্সপেক্টরের ঘাড়ে চড়ে আইপিএস নীতিশ এমন নাচই নাচল যে অনুরাধাও ক্লিন বোল্ড হয়ে গেল। এই উৎসবের বাড়িতেই লোকজনের ভিড় একটু পাতলা হলে আমি কানে কানে জিজ্ঞাসা করেছিলাম, অনু, এ কি হলো? ছি 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 ছি, শেষ পর্যন্ত একজন পুরুষের তৃষ্ণা মেটাবার শিকার হলে। তুমি তো অনুরাধাকে ভালো করেই জানো, ও ভাঙবে কিন্তু মচকাবে না।
তাই শেক্সপিয়রের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে কোট করে বলল, মাই সালাড ডেজ হোয়েন আই ওয়াজ গ্রিন ইন জাজমেন্ট। চমৎকার! তোমাদের এইসব কাণ্ডকারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছা হওয়া কি স্বাভাবিক নয়? মাঝে মাঝেই ভাবি, জানো তো, আমিও যদি খোকনদা বা নীতিশের মতো। যাগে ওসব। আচ্ছা দোলা বৌদি, পাত্র হিসাবে কি আমি খুব খারাপ? বোধহয় না, তাই না? লেখাপড়া না শিখলেও কলেজে ইউনিভার্সিটিতে গেছি বছর। খবরের কাগজের স্পেশাল করেসপন্ডেন্ট চাকরিটাও নেহাত মন্দ নয়, বেশ চটক আছে। মাইনেও নেহাত কম পাই না। বাড়ি না থাকলেও গাড়ি আছে, নায়েব না থাকলেও স্টেনও তো আছে। আর তাছাড়া শুনেছি আজকালকার মেয়েরা বিলেত ফেরত দুষ্টু ছেলেদের বেশ পছন্দ করে। মেয়েদের বাপ মা স্মার্ট সফিস্টিকেটেড বলে ওইসব দুষ্টু ছেলেদের জামাই করতে আপত্তি করেন না। সেদিক থেকে তো আমি ওভার কোয়ালিফাইড। একবার নয়, বহুবার গেছি বিলেত। লোকে বলে দুষ্টুমিও নাকি করেছি। আরও একটা ব্যাপার আছে, পটলডাঙ্গার গোবিন্দ বিলেত ফেরত বলে বিয়েতে ফিল্ম স্টারদের মতো ইনকাম ট্যাক্স ফ্রি 10,000 টাকা ব্ল্যাক মানি পেয়েছিল। সুতরাং আমার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হয়। আর তাছাড়া তোমার মতো হাই ফার্স্ট ক্লাস পাওয়া এজেন্ট যখন আছে, পয়সাওয়ালা বোকা বোকা লোকের একটা উড়ু উড়ু মেয়ে শিকার করা অধ্যাপিকা দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টকর নয়। তবে তার আগে মেম সাহেব উপাখ্যানটা তোমাদের সবার জেনে নেওয়া দরকার। আমার ওই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা অনেক দিন হাসি ঠাট্টা করেছ, হয়তো কিছু ধারণাও করেছ মনে মনে। শুধু তুমি কেন, অনেকের মনেই আমার মেম সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন। কেউ কেউ ভাবে মেম সাহেব বলে কেউ নেই, পুরোটাই গুল 420। আবার কেউ কেউ ভাবেন মেম সাহেবকে আমি শুধু ভালোবাসিনি, বিয়েও করেছি। নানা ধরনের নানা লোকজনের কাছ থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্রও কম পাই না। যার সঙ্গেই নতুন আলাপ হয় তিনিই প্রশ্ন করেন, আচ্ছা মেম সাহেবটিকে? ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবারই ওই একই প্রশ্ন। এই তো কদিন আগে দিল্লি ইউনিভার্সিটির এক তন্নি শ্যামার সঙ্গে আলাপ হলো। বাড়িতে নিয়ে গেলেন। 2 থিন এরারুট বিস্কুট, একটা প্যাঁড়া সন্দেশ আর 1 কাপ চা দিয়েই মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, মা জানতে চাইছিলেন মেম সাহেবের আসল নাম কি। বছরখানেক আগে সিউড়ি থেকে এক বৃদ্ধা পার্সেল করে একটা টুকটুকে সিল্কের শাড়ি পাঠিয়েছিলেন। সঙ্গে একটা ছোট চিঠি ছিল। লিখেছিলেন, মেমবউকে এই শাড়িটা আশীর্বাদই পাঠাচ্ছি। বিদেশি মেমকে এই শাড়িটা পরলে ভালো লাগবে। মাতৃতুল্যা স্নেহাতুর বৃদ্ধাকে আমি লিখেছিলাম, মা, শাড়িটা আপনি সাবধানে রেখে দিন। সময় মতো আপনার মেমবউকে নিয়ে ওখানে গিয়েই শাড়িটা গ্রহণ করব। মেম সাহেবকে নিয়ে আরও কত কি কাণ্ডই হয়। তাই তো এবার ভেবেছি তোমাদের সঙ্গে এমন করে আর লুকোচুরি না খেলে পুরো ব্যাপারটাই খুলে বলবো। তাছাড়া আমার জীবনের এইসব ইতিহাস না জানলে তোমার পক্ষে ঘটকালি করারও অসুবিধা হতে পারে। তোমাকে সব কিছু লেখার আগে নৈতিক দিক থেকে মেম সাহেবের একটা অনুমতি নেওয়া প্রয়োজন। কিন্তু আজ সে এত দূরে চলে গেছে যে তার অনুমতি জোগাড় করা প্রায় অসম্ভব। তাছাড়া ওর ঠিকানাও আমার জানা নেই।